আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। কি বলেছে দেখো, খেলনা থেকে শুরু করে বাতাস, পানি সবকিছুই পদার্থ। খেলনা থেকে শুরু করে বাতাস, পানি সবকিছুই কি? পদার্থ। তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই কি? রেসপন্স করো, সবকিছুই কি? পদার্থ। কিন্তু সব পদার্থ কি একরকম? নিশ্চয়ই না। কখনো কি ভেবেছো কেন বল লাফ দেয়, কেনই বা নদীর পানি বয়ে যায়? এসবের পেছনের কারণ পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে। পদার্থের কিছু কি আছে? বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলা হয়। তাহলে পদার্থের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে পদার্থের ধর্ম বলা হয়। পদার্থের ধর্ম কাকে বলা হয়? সবাই কোশ্চেন লিখবে, পদার্থের ধর্ম কাকে বলা হয়, আর আন্ডারলাইন করবে এই লাইনটা। পদার্থের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে পদার্থের ধর্ম বলা হয়। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে পদার্থের ধর্ম বলা হয়। সবাই লিখেছো কোশ্চেন, পদার্থের ধর্ম কাকে বলা হয়? জি ম্যাম, লিখতেছি। ম্যাম ডান। আন্ডারলাইন করেছো সবাই? করতেছি না। মিস, প্রশ্নটা আবার একটু বললে ভালো হতো। বললাম যে পদার্থের ধর্ম কাকে বলে। পদার্থের ধর্ম কাকে বলে? হুম মিস ডান। মিস ডান। ওকে, এরপর বলেছে দেখো, তৃতীয় শ্রেণীতে আমরা দেখেছি এক গ্লাস পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বাড়ে। আমরা কি দেখেছি? যে পানির মধ্যে যে পাথর বা ধরো এক টুকরা বরফই যদি আমরা ফেলি, তাহলে পানিটির কি হয়? উচ্চতা বেড়ে যায়। এভাবে কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করেছিলাম, তা হলো আয়তন। কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য কি আছে? কঠিন পদার্থের আয়তন আছে। কঠিন পদার্থ কি করে? জায়গা দখল করে। তাহলে দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। তাহলে কোনো বস্তু যে জায়গাটুকু দখল করে, ওই জায়গাটুকুকে পদার্থের কি বলা হয়? আয়তন বলা হয়। কি বলা হয়? আয়তন বলা হয়। তাহলে আয়তন কি? এই যে কঠিন পদার্থ জায়গা দখল করে, দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। তাহলে সবাই লিখো, আয়তন কাকে বলে? সবাই লিখবে, আয়তন কাকে বলে? তাহলে আয়তন কি? কঠিন পদার্থ জায়গা দখল করে, দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। সবাই কোশ্চেন লিখেছো, আন্ডারলাইন করেছো? কোশ্চেন লিখছি, আন্ডারলাইন করছি। আন্ডারলাইন করে ফেলো। জি মিস করেছি। এরপরে ওকে, এরপরে দেখো বলেছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের কি থাকে? নির্দিষ্ট আকৃতি থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে। তাহলে কঠিন পদার্থের যেমন আয়তন আছে, জায়গা দখল করে, তেমন তরল পদার্থেরও কি আছে? আয়তন আছে। এবং তরল পদার্থ কি করে? জায়গা দখল করে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তাহলে তরল পদার্থের আয়তন আছে, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। তরল পদার্থ কি হয়? এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যায়। ঠিক আছে, সবাই এতটুকু আন্ডারলাইন করেছো? আমি পরের পেজে যাই। ম্যাম করতেছি। ম্যাম এটা কি তরল থেকেই শুরু হবে আন্ডারলাইনটা? হ্যাঁ হ্যাঁ, তরল পদার্থেরও আয়তন আছে, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। মিস
প্রশ্নটা কি জানো? এখানে কোনো কোয়েশ্চেন বলিনি, ওকে? দুই একদিন আমার একটু নেটের প্রবলেম হবে। Please don't. সবার ডান? Yes. Yes, ma'am. ওকে, এবার আমি তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে একটা পরীক্ষা বা কাজ আছে। পরীক্ষা বা কাজ আছে, কি বলেছে দেখো এখানে বলেছে যে পদার্থের ওজন আছে তা বোঝার জন্য সরল পরীক্ষণ যা প্রয়োজন। কি লাগবে? একটি কাঠি বা স্কেল লাগবে 30 সেন্টিমিটার বা তার বেশি, একটি পেন্সিল বা কলম, একটা পেন্সিল বা কলম লাগবে, দুটি একই ধরনের কাগজের বা প্লাস্টিকের কাপ লাগবে, কিছু পয়সা, ছোট পাথর, সুতা, কাঁচি এবং টেপ লাগবে। কি করতে হবে? প্রয়োজন অনুযায়ী সামান্য দৈর্ঘ্যের 2 টুকরা সুতা নিন। প্রয়োজন অনুযায়ী কি করব? সামান্য দৈর্ঘ্যের 2 টুকরা সুতা নিব। সুতা দুটো দিয়ে হালকা প্লাস্টিক বা কাগজের কাপের মুখ এমন ভাবে বেঁধে দিই যেন এগুলো সহজে খোলা যায়। একটি রুলার স্কেলের 2 প্রান্তে কাপ দুটিকে এমন ভাবে বেঁধে দিই যেন স্কেলটি ব্যালেন্স করা যায়। স্কেলের মাঝ বরাবর আরেকটি সুতা দিয়ে বাঁধি এবং সেটিকে পেন্সিল বা কলমের ওপর এমন ভাবে রাখি যেন স্কেলটি দোল খায় এবং ভারসাম্য পর্যবেক্ষণ করা যায়। স্কেলটি শুরুতে যেভাবে আছে তা আছে কিনা তা লক্ষ্য করি, সোজাভাবে আছে কিনা তা লক্ষ্য করি। যদি না থাকে কাপের জায়গায় বা সুতা সামান্য সরিয়ে ভারসাম্য আনি। এখন বাম পাশে একটি মুদ্রা রাখি এবং স্কেল কোন দিকে ঝুঁকে পড়ছে তা দেখি। ডান পাশে ধীরে ধীরে ছোট পাথর রেখে ভারসাম্য ফিরিয়ে আনি। এখন বাম পাশে তরল দ্বারা অর্ধপূর্ণ করি এবং ডান পাশে ধীরে ধীরে ছোট পাথর রেখে ভারসাম্য ফিরিয়ে আনি। সারসংক্ষেপে বলেছে স্কেল ও কাপ দিয়ে বানানো নিত্যের এক পাশে একটি মুদ্রা অথবা পানি রাখলে দেখা যায় স্কেলটি যে পাশে বস্তু রাখা আছে সেই দিকে ঝুঁকে পড়ে, এরপর অন্য পাশে পাথর রেখে ভারসাম্য আনা হয়। এই কাজের মাধ্যমে বোঝা যাচ্ছে কি মুদ্রা ও পানির মতো জিনিস অর্থাৎ কঠিন ও তরল পদার্থের ওজন আছে। আচ্ছা, এখন তোমরা সবাই কি কোনো কিছু কখনো মেপেছো? ওজন করার দাঁড়িপাল্লা দেখেছো তোমরা সবাই? দাঁড়িপাল্লা Yes, ma'am. এখন খুবই কম দেখা যায়। আগে আমাদের যে মুদিখানার দোকানগুলোতে চাল, ডাল, আটা পাওয়া যেত সেখানে এই দাঁড়িপাল্লাগুলো থাকতো। এখন খুবই কম থাকে। তো এই দাঁড়িপাল্লাটা কেমন? দুই পাশে দুইটা এখন তো আধুনিক, এখন তো মানে এখন তো সব জায়গায় মেশিন, এখন তো ডিজিটাল। হ্যাঁ, তো এটা ডিজিটাল না, এটা আসলে অ্যানালগ ছিল। তো এখানে কি করা হতো? প্রথমে এক পাশে ধরো হচ্ছে বাটখারা দেওয়া হতো ওই ওজনের। ধরো কেউ যদি 1/2 কেজি জিনিস নিতে চায় বা 1 কেজি জিনিস নিতে চায়, তো ওই ওজনের যে বাটখারাটা হয় ওই বাটখারাটা এক পাশে দেওয়া হতো এবং আরেক পাশে যে জিনিসটা নিতে চায় সেই জিনিসটা দিয়ে সেটার ব্যালেন্স মাপা হতো। তো এখন তো যেহেতু ডিজিটাল হয়ে গেছে সবকিছু, তো এখন এটা অনেক কমে গেছে। তো কিন্তু আমাদের ওই উদাহরণটা দিয়ে কি বোঝাচ্ছে যে দেখো আমরা যখন বাটখারা রাখতাম তখন কি হতো? একদিকে ভারী হয়ে যেত না? ওই পাশটা তখন কি হতো? নিচের দিকে নেমে যেত এবং যে পাশে কিছু নেই সেই পাশটা কি হতো? ওপরের দিকে উঠে যেত। তো এভাবেই বলছে যে কঠিন এবং তরল পদার্থের ওজন আছে। তেমনি তোমরা পার্কে গিয়ে ওই যে ব্যালেন্স খেলো না? মনে আছে? এক পাশে একজন বসে আরেক পাশে আরেকজন বসে, একজন উপরে উঠে একজন নিচে নামি। খেলো না এটা? খেলেছো কেউ? কেউ ব্যালেন্স খেলোনি? ওই যে দুইজন দুই পাশে বসে একজন উপরে উঠে একজন নিচে নামে এরকম করে খেলে। হুম, খেলেছো? আমিও খেলে হ্যাঁ, তো তখন খেলার সময় কি হয়? লাগানো আছে ম্যাম, কাছে ভার্সন বলে যায়।
হ্যাঁ, তো শোনো, তো তখন আমরা যে খেলি, খেলার সময় কি হয়, যদি আমাদের এক পাশে একজন ভারী কেউ বসে তখন আমরা অটোমেটিক উপরে উঠে যাই না? জি ম্যাম। আবার আমরা যদি ভারী হয়ে যাই তাহলে আমাদের অপোজিট সাইডের মানুষটা উপরের দিকে উঠে যায়, তাই না? তো এটাই হচ্ছে হ্যাঁ আমাদের হ্যাঁ ম্যাম, ওজন। হ্যাঁ এটাই হচ্ছে ওজন। কিন্তু ম্যাম, আচ্ছা, তাহলে এটা আমাদের বুঝিয়েছে এই এটা দিয়ে। তারপর আমরা চলে যাব কাজ, এটা আর কিছুই বোঝার মতো নয়, সার সংক্ষেপ। এখানে কি বলেছে, কঠিন বস্তুকে ধাক্কা দিলে তা সহজে নড়ে না, বরং আমরা একটি প্রতিরোধ অনুভব করি। তাহলে একটা কঠিন বস্তু, ধরো একটা দেয়ালকে যাই আমি ধাক্কা দিচ্ছি, দেয়ালটা কি সরবে? ইটের তৈরি একটা দেওয়াল, সেটা কি সরবে? কখনোই সরবে না। ম্যাম হুম। আপনার কথা শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। জি তাহলে এখন আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে একটা দেওয়াল, ইট দিয়ে দেওয়াল তৈরি, সেই দেওয়ালে যদি আমি যে ধাক্কা দিই তাহলে দেয়ালটা কি পড়ে যাবে, বা দেয়ালটা কি কোনো কিছু রিফ্লেকশন করবে? করবে না, বরঞ্চ আমি একটা কি উল্টা দিকে একটা বল বা প্রেসার অনুভব করব ধাক্কা দিতে গেলে, আমার শক্তিটা বেশি ব্যয় হবে। তাহলে কি বলছে, কঠিন বস্তুকে ধাক্কা দিলে সেটা সহজে নড়ে না। কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করে। দেখো, সিরিঞ্জের মুখ বন্ধ করে যখন ভেতরের দিকে চাপ দেওয়া হয় তখন পিস্টন সহজে নামতে চায় না, কারণ ভেতরে থাকা পানি বাধা দেয়। ফলে আমরা বুঝি পদার্থের একটি বৈশিষ্ট্য হলো পদার্থকে চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। তাহলে সবাই লিখো, পদার্থের একটা বৈশিষ্ট্য লিখো, কোয়েশ্চেন লিখো, পদার্থের একটি বৈশিষ্ট্য লিখো, পদার্থের একটি বৈশিষ্ট্য লিখো। অ্যান্সার হবে এতটুকু, পদার্থের একটি বৈশিষ্ট্য হলো পদার্থকে চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। সবাই কোয়েশ্চেন লিখে আন্ডারলাইন করা হলে আমাকে বলবে। ম্যাম কোশ্চেনটা কি? আমি আন্ডারলাইন করলাম। পদার্থের একটি বৈশিষ্ট্য কোশ্চেন লিখো, কি? পদার্থের একটি বৈশিষ্ট্য লিখো। মিস ডান। ম্যাম ডান। মিস এটার প্রশ্নটা জানা কি? পদার্থের একটি বৈশিষ্ট্য লিখো। ওকে সবার ডান? ডান। ডান, হ্যাঁ ডান। কি বলেছে, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। আজকে আমরা বায়বীয় পদার্থ, বায়ু বা বাতাস এর বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। এবার আমরা কি জানবো, বায়বীয় পদার্থ সম্পর্কে জানবো। বায়বীয় পদার্থটা কোন পদার্থ? যেটা হচ্ছে বাতাস বা বায়ু থাকে যার মধ্যে, সেটা হচ্ছে বায়বীয় পদার্থ। ঠিক আছে? এখানেও একটা পরীক্ষা, শুধু পরীক্ষা দিয়ে রেখেছে, তোমাদের বইগুলো সুন্দরভাবে ডেকোরেশন করা নেই, শুধু পরীক্ষা দিয়ে তোমরা কি শিখবে? তাও যদি ভালোভাবে ব্যাখ্যাগুলো করা থাকে। ওকে, দেখো, ম্যাম আজকে একটা কুইজ। হ্যাঁ সাহেব, কুইজ দিব। তোমরা হচ্ছে 2টা কুইজ পাবে বাবা, 2 দিন 2টা কুইজ দিব। নেক্সট ক্লাসে একটা কুইজ দিব আর তারপরের ক্লাসে আরেকটা কুইজ দিব, 2টা কুইজ পাবে তোমরা বিজ্ঞানের। আগের দিন একটা কুইজ নিতে চেয়েছিলাম, তোমরা জয়েন করেছিলে না, শুধু আয়েশা ছিল, সেই কারণে ওই দিন কুইজটা নিতে পারিনি।
নেক্সট ক্লাসে নিব হচ্ছে সায়েন্স আগের চ্যাপ্টারে কুইজ, তারপরে এই চ্যাপ্টারে একদিন নিব। ওকে, মানে ম্যাম কালকে নিবেন কুইজ? কালকে কি সায়েন্স আছে? যেদিন সায়েন্স আছে সেদিন সায়েন্সেরটা নিব। ওকে, কাল থাকলে কাল। তাহলে ম্যাম এখন দেখো পরে একটা কি বলেছে, বায়বীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য শনাক্তকরণ, যা যা দরকার, কি লাগবে? সুতা লাগবে, একটি রুলার স্কেল লাগবে, একই উৎস থেকে সংগ্রহ করা দুটি নতুন পলিথিনের ব্যাগ অথবা দুটি বেলুন লাগবে। যা করতে হবে, প্রয়োজন অনুযায়ী সামান্য দৈর্ঘ্যের দুই টুকরা সুতা নিই, সুতা দিয়ে পলিথিনের ব্যাগ মুখ ভালোভাবে এমন করে বাঁধি যাতে পরে সহজে খুলে ফেলা যায়। একটি রুলার স্কেলের দুই প্রান্তে পলিথিনের ব্যাগ দুটি এমনভাবে বাঁধি যেন এটি সহজে আশেপাশে নড়াচড়া করা যায়। রুলার স্কেলের মাঝ বরাবর আরেকটি লম্বা সুতা, ঠিক একইভাবে নিক্তি বানাচ্ছি আমরা, ঠিক আছে? বানানোর পর কি হলো দেখো, যে কোনো একদিকের একটি চুপসানো পলিথিন ব্যাগ খুলে ফেলি এবং দু হাত দিয়ে পলিথিনের মুখ প্রসারিত করে নাড়াচাড়া করে এটির মধ্যে বাতাস প্রবেশ করাই। বাতাস ভর্তি ব্যাগ মুখ বেঁধে ঝুলন্ত করে রুলারের সাহায্যে জায়গায় সুতা দিয়ে আটকিয়ে দিই। এখানে কি দেখবো আমরা, যে হচ্ছে যেটায় আমরা বাতাস ভরে হচ্ছে সুতা দিয়ে পেঁচিয়ে এক পাশে রুলারে হচ্ছে ঝুলিয়ে দিয়েছি, ওই পাশটা বেশি ভারী হবে এবং ঝুলে যাবে, এবং যে পাশে কোনো বাতাস নেই, শুধু আমরা পলিথিনটাকে পেঁচিয়ে রুলারের সাথে ঝুলিয়ে দিয়েছি, সেটা কোনো ভারী বা ওজন অনুভব হবে না। বুঝতে পেরেছো? তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে যে বাতাসের একটা ওজন আছে বা বায়বীয় পদার্থের ওজন আছে, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? ম্যাম বুঝতে পেরেছি। ওকে, ওকে মিস, এটা আমি বাসায় ট্রাই করব। তাহলে আর আমি আজকের এত বেশি আগাবো না, এই 40 পৃষ্ঠা পর্যন্ত থাকলো, ঠিক আছে? সবার সায়েন্স আওয়াজ দেখাবে। ওকে, ইংলিশের। ওকে। ওকে, আজকে আমাদের এখানে আছে লেটার সম্পর্কে। ওকে, ডিসকাস ইন পেয়ার অ্যাবাউট দ্য ফলোয়িং পিকচার, হুইচ অফ দেম হ্যাভ ইউ ইউজ ফর কমিউনিকেটিং উইথ সামওয়ান। তো আজকে এখন তো অনেক ডিজিটাল সময় চলে এসেছে, আগে যখন এই এরকম প্রযুক্তি আমাদের হাতের কাছে ছিল না, ফোন ল্যাপটপ এগুলো ছিল না, তখন মানুষ কি করতো দেখো, এই যে কবুতর দেখতে পাচ্ছ না এ নাম্বারে, এই কবুতরের পায়ে চিঠি বেঁধে মানুষের কাছে বার্তা পাঠাতো, ঠিক আছে? তারপরে কি এলো, অন্য মাইক্রোফোন মিউট করো। তারপরে বি নাম্বারে দেখো এখানে কাগজ দেখাচ্ছে, চিঠি দেখাচ্ছে। তারপরে যখন কবুতরের পায়ে বেঁধে পাঠানোর অনেকটা কঠিন হয়ে গেল, তখন মানুষ কি করতো, কাগজে লিখতো, কাগজে চিঠি লিখে মানুষকে চিঠি পাঠাতো। তারপরে কি আসলো, তারপর আসলো ফোন। ফোন যখন আবিষ্কার হলো তখন মানুষ ফোনে এসএমএস লিখে পাঠাতে শুরু করলো। তারপরে দেখো যখন ল্যাপটপ আবিষ্কার হলো তখন মানুষ মেল করা শুরু করলো। এখন তো আমাদের কত সোশ্যাল সাইট আছে, আমরা কত কিছু ভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারি। এখন আর আমাদের এত কবুতর পায়েও বেঁধে পাঠাতে হয় না চিঠি, আবার হাতেও চিঠি লিখতে হয় না। এখন আমরা সহজেই মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি, তাই না? তো দেখো এখানে বলেছে, মামুন wrote a letter to his friend Hasib describing about his garden. Read the letter on the next page. এখানে কি করছে, হাসিব তার বন্ধু মামুনের কাছে একটা চিঠি লিখছে, কি সম্পর্কে? তার বাগান সম্পর্কে। এটা নেক্সট পেজে দেখতে বলছে। তো নেক্সট পেজে দেখো কি আছে, এক সাইডে অ্যাড্রেস দিতে হবে, আমাদের চিঠি লিখতে হবে ঠিক এভাবে, এক সাইডে অ্যাড্রেস থাকবে, আরেক সাইডে আমরা যাকে লিখছি তার নাম থাকবে। এই যে ডিয়ার হাসিব, আই এম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ আফটার সো মেনি ডেজ। আমি তোমার কাছ থেকে অনেক দিন থেকে শুনে খুশি হয়েছি। ইউ ওয়ান্টেড টু নো হাউ আই এম স্পেন্ডিং মাই ফ্রি টাইম। তুমি জানতে চেয়েছো আমি আমার অবসর সময় কিভাবে কাটাই। স্পেন্ডিং মানে কাটানো, অবসর সময়, ফ্রি টাইম অবসর সময়, ঠিক আছে? নাও এ ডেজ আই হ্যাভ বিন বিজি ইন মাই ভেজিটেবল গার্ডেন। এখনকার দিনগুলোতে আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত থাকি কি করতে,
ইন মাই ভেজিটেবল গার্ডেন, আমার সবজির বাগানে। আফটার স্কুলের পরে আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দ্য গার্ডেন, আমি আমার অবসর সময়টা এই বাগানে কাটাই। আই শোড স্মল সিড ইন দ্য সয়েল, সে কি করেছে, মাটিতে কিছু ছোট ছোট বীজ লাগিয়েছে। দে হ্যাভ বিকাম বিগ নাও, সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। ইট ইজ রিয়েলি এক্সাইটিং টু ওয়াচ দেয়ার গ্রোথ, এটা দেখতে কি খুবই উত্তেজনাপূর্ণ, কি এই যে তাদের যে ছোট থেকে বড় হচ্ছে, বৃদ্ধি, গ্রোথ, এটা দেখা খুব আনন্দের। ইউ উইল ফাইন্ড ভ্যারিয়াস ভেজিটেবল, তুমি এখানে অনেক সবজি খুঁজে পাবে, যেমন লাইক টমেটোস, যেমন হচ্ছে টমেটোস, বিনস, সিম, কিউকাম্বার, শসা, ইটিসি ইন মাই গার্ডেন, আমার বাগানে। আই ওয়াটার দ্য প্ল্যান্ট রেগুলারলি, আমি নিয়মিত এদেরকে পানি দিই। সুন উই উইল হ্যাভ রেড টমেটো রেডি টু পিক ফ্রম দ্য গার্ডেন, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি আমাদের টমেটোটা কি হয়ে যাবে, পেকে লাল হয়ে যাবে, রেডি টু পিক ফ্রম দ্য গার্ডেন, এবং আমরা সেটা কি করতে পারবো, বাগান থেকে পিক করে আনতে পারবো, তুলে আনতে পারবো। ওকে, প্লিজ ভিজিট আস সামডে, আমাদের সাথে কোন মাঝে মধ্যে দেখা করো। উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবল ফ্রম দ্য গার্ডেন, আমরা তোমাকে আমাদের বাগানের ফ্রেশ ভেজিটেবল খাওয়াবো। রাইট ব্যাক সুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই লেটারটা কি সম্পর্কে ছিল, একজন বাগান করেছে, সেই বাগান সম্পর্কে সে তার ফ্রেন্ডকে একটা চিঠি লিখেছে। ঠিক আছে, তো এখানে চিঠি লেখার যে নিয়মটা দেখতে পাচ্ছ না, এই একই নিয়মে কিন্তু আমাদেরও চিঠি লিখতে হবে, সেখানে হয়তো বা সাবজেক্ট আলাদা থাকবে। এই জন্য আমি তোমাদের কাছে সিলেবাস চাচ্ছি, যে কার সিলেবাসে কোন লেটার গুলো আছে। সবার হোমওয়ার্ক থাকলো এটা, যে কার এক্সামে কোন লেটার পড়া দিয়েছে, সেটা সবাই লিখে আমাকে নেক্সট ক্লাসে বলবে, যে আমাদের এই এই লেটার আছে। আমরা লেটার শুরু করবো, ওকে? ঠিক আছে, সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? এবং Yes, এই ma'am. এই এই ইউনিটটা, এই টেক্সটটা সবাই সুন্দর করে বাসায় রিডিং পড়বে, বাংলা মিনিং সহ, ওকে? Okay. আর কার কোন লেটার আছে সেটা সবাই নেক্সট ক্লাসে জেনে এসে আমাকে বলবে, ওকে? Okay. ওকে, যেহেতু আমি বুঝতে পারছি না ইংলিশের কতটুকু আছে, সেজন্য আজকে আর আমি বেশি আগালাম না, এতটুকুই রাখলাম ইংলিশ, ওকে?